আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, অঞ্জনা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ। দেখো, स्वतंत्रः कर्ता। ক্রিয়া নিষ্পাদনে যিনি নিজে স্বতন্ত্র বা স্বাধীন, তার কর্তৃসংজ্ঞা হয়। ক্রিয়া নিষ্পাদন করতে গেলে যে স্বতন্ত্র বা স্বাধীন, তার কর্তৃসংজ্ঞা হয়। ঠিক আছে? যেমন ধরো বলা হলো যে, উদাহরণ, যে বালকः অন্নম খাদতি। এখানে যে খাদন ক্রিয়া, এখানে যে খাদন ক্রিয়া বা ভক্ষণ ক্রিয়া, খাদতি মানে ভক্ষতি, ভক্ষণ ক্রিয়া, এই যে ভক্ষণ ক্রিয়া, সেই সেই ভক্ষণ ক্রিয়া কে করছে? ভক্ষণ ক্রিয়া কে করছে? ভক্ষণ ক্রিয়া করছে বালক নিজে। ভক্ষণ ক্রিয়া কে করছে? ভক্ষণ ক্রিয়া করছে বালক নিজে। এবং হুম, তাহলে ভক্ষণ ক্রিয়াতে ভক্ষণ ক্রিয়াতে বালক নিজে স্বতন্ত্র। ভক্ষণ ক্রিয়াতে বালক নিজে স্বতন্ত্র, তাই এখানে বালকের কর্তৃসংজ্ঞা হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আহ, আলোচ্যমান বাক্যে ভক্ষণ ক্রিয়া বা সাধন ক্রিয়ার প্রতি বালক নিজে স্বতন্ত্র, তাই প্রস্তুত সূত্রানুসারে বালকের কর্তৃসংজ্ঞা হবে। দেখো পরবর্তী, সাধকতমম করণম, এটা হলো সূত্র। সাধকতমম করণম, সূত্রার্থ কি? যে ক্রিয়ার সিদ্ধিতে যে যেটা প্রকৃষ্টভাবে উপকারক হয়, ক্রিয়ার সিদ্ধিতে যেটা প্রকৃষ্টভাবে উপকারক হয়, তার করণ সংজ্ঞা হয়। ক্রিয়ার সিদ্ধিতে, ঠিক আছে, ক্রিয়ার সিদ্ধিতে যেটা প্রকৃষ্টভাবে উপকারক হয়, ক্রিয়ার সিদ্ধিতে যা প্রকৃষ্টভাবে উপকারক, তার কি হয়? তার করণ সংজ্ঞা হয়। তার করণ সংজ্ঞা হয়। ঠিক আছে, যেমন ধরো উদাহরণ, যে ধরো বলা হলো যে বালকः দ্বিচক্রিয়ানেন বিদ্যালয়ং গচ্ছতি। বালকः দ্বিচক্রিয়ানেন বিদ্যালয়ং গচ্ছতি। এই যে বালকः দ্বিচক্রিযানেন বিদ্যালয়ং গচ্ছতি, এখানে এখানে কর্তাকে,
এখানে কর্তাকে बालकः। বালকহ। অঞ্জনা দেখো তো কেউ ট্রাই করছে জয়েন হওয়ার জন্য। বালকহ হচ্ছে কর্তা, এবং এই যে বালকহ কর্তা, এখানে ক্রিয়া কোনটা? गच्छति। গচ্ছতি হচ্ছে ক্রিয়া, এবং এই যে গচ্ছতি ক্রিয়া, সেই গচ্ছতি ক্রিয়ার দৃষ্টিতে, গচ্ছতি ক্রিয়ার দৃষ্টিতে গচ্ছতি ক্রিয়ার দৃষ্টিতে কর্ম কোনটা? গচ্ছতি ক্রিয়ার দৃষ্টিতে কর্ম কোনটা? विद्यालयं। গচ্ছতি विद्यालये যাও। বিদ্যালয়। গচ্ছতি ক্রিয়ার দৃষ্টিতে কর্ম হচ্ছে বিদ্যালয়ম, বিদ্যালয় হচ্ছে কর্ম। এবং এই যে দ্বিচক্রী যান, দ্বিচক্রী যান, এই দ্বিচক্রী আহ, যান মানে কি? দ্বিচক্রী যান মানে কি? সাইকেল। দ্বিচক্রী যান সাইকেল, কারণ দুটো চাকা আছে এমন যে যান, দুটো চাকা আছে এমন যে যান দ্বিচক্রী মানে সাইকেল। ঠিক আছে, সাইকেল। এখন এই যে ক্রিয়ার সিদ্ধি, ক্রিয়ার সিদ্ধি, ক্রিয়ার সিদ্ধি মানে হচ্ছে যে এখানে গমন ক্রিয়া, ক্রিয়ার সিদ্ধি মানে গমন ক্রিয়া। এই গমন ক্রিয়ার সিদ্ধিতে বালকটিকে প্রকৃষ্ট রূপে সহায়তা করেছে কে? বালকটিকে সাইকেল। প্রকৃষ্ট রূপে সহায়তা করেছে কে? সাইকেল। তাই এখানে প্রকৃষ্ট সহায়তা বা সহায়ক, সহায়তা বা সহায়ক, প্রকৃষ্ট সহায়ক কে? সাইকেল। তাহলে এখানে সাইকেলের কি সংজ্ঞা হবে? করণ সংজ্ঞা। এখানে সাইকেলের করণ সংজ্ঞা হবে। কারণ এই দুই চক্রীযান কর্তারূপ বালকের বিদ্যালয়ে, বালকের গমনরূপ ক্রিয়াতে প্রকৃষ্ট উপকারক, তাই এর করণ সংজ্ঞা। দেখো যদি উদাহরণ দিয়ে অন্য একটা, ধরো বললাম যে মানবকः দণ্ডেন सर्पं हन्ति, মানবকः দণ্ডেন सर्पं हन्ति, কি হবে?
হুম। তাহলে কি বলছিলাম যে মানবকঃ সার্পেণ, সরি, মানবকঃ দণ্ডেন, মানবকঃ মানবকঃ দণ্ডেন সর্পম হন্তি। এখানে এখানে কর্তাকে মানবক, হন্তি হচ্ছে ক্রিয়া, সেই যে হনন ক্রিয়া, ওই হনন ক্রিয়াতে প্রকৃষ্ট রূপে সহায়ক কে? হনন ক্রিয়াতে প্রকৃষ্ট রূপে সহায়ক কে? দণ্ড নেই? দণ্ড। দণ্ড। তাহলে প্রকৃষ্ট রূপে সহায়ক দণ্ড হওয়ার জন্য, প্রকৃষ্ট রূপে সহায়ক দণ্ড হওয়ার জন্য দণ্ডের করণ সংজ্ঞা হবে, এখানে দণ্ডের করণ সংজ্ঞা হবে। এই হচ্ছে বিষয়। দেখো, এখন এই যে আমরা দুটো সূত্র পড়লাম, একটা হচ্ছে কর্তৃসংজ্ঞা বিধায়ক, একটা হচ্ছে করণ সংজ্ঞা বিধায়ক। মানে এগুলো কর্তৃ একটা কারক, করণ একটা কারক। কর্তৃ এবং করণ দুটোই কারক, কর্তৃ এবং করণ দুটোই কারক। তাহলে এই যে কর্তৃ সংজ্ঞা বিধায়ক সূত্র এবং করণ সংজ্ঞা বিধায়ক সূত্র, কর্তৃ সংজ্ঞা বিধায়ক সূত্র এবং করণ সংজ্ঞা বিধায়ক সূত্র পড়লাম, তা এই দুটো কারকে কোন বিভক্তি হবে, এই দুই প্রকার কারকে কোন বিভক্তি হবে সেটা দেখতে হবে। পরবর্তী সূত্র আসছে, সেই জন্য কর্তৃকরণয় তৃতীয়া, অনুক্তে অনুক্ত কর্তায় এবং করণে তৃতীয়া বিভক্তি হবে। অনুক্ত কর্তায় এবং করণে তৃতীয়া হবে, অনুক্ত কর্তায় এবং করণে তৃতীয়া হবে। ঠিক আছে, উদাহরণ কি দিচ্ছে? ধরো বলা হলো যে, ধরো বললাম যে রাম বাণের দ্বারা বালিকে হত্যা করে করছে, কি হবে অনুবাদ করলে? রাম বাণের দ্বারা বালিকে হত্যা করছে, অনুবাদ করলে কি হবে? রাম বাণের দ্বারা বালিকে হত্যা করছে, অনুবাদ করলে কি হবে বলো? হ্যালো, আমি জিজ্ঞাসা করছি কি হবে? রামः বাণেन বালিম হতো। হতো, বা- হন্তি হবে। হন্তি। হন্তি। হুম। রামঃ বাণেন বালিম হন্তি, এটা কোন বাচ্চা হলো বাক্যটা? কোন বাচ্চা হলো? কর্তৃ বাচ্চা অথবা কর্ম বাচ্চা? বাক্যটা কোন বাচ্চে হলো, কর্তৃ বাচ্চে অথবা কর্ম বাচ্চে? কর্তৃ বাচ্চা। কর্তৃ বাচ্চে, কর্তৃ বাচ্চে হয়েছে। এখন এই যে কর্তৃ বাচ্চে হলো, এটাকে কর্ম বাচ্চে করো। এটা কি কর্ম বাচ্চে করো, কি হবে বলো?
কর্মবাচ্য করলে কি হবে? স্মৃতি কি হবে কর্মবাচ্য করলে? স্মৃতি। রামেণ বাণেন হুম। বালিম হন্যতে। রামেণ বাণেন কর্মবাচ্যে কর্মে কোন আছে এই বাক্যেতে কোনটা কোনটা কর্তা? এই বাক্যেতে কোনটা কর্তা? রামই কর্তা। রাম কর্তা। কর্ম কোনটা? অনুক্ত কর্ম বালি। বালি। বালি হচ্ছে কর্ম। তাহলে ইয়ে যে কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়? কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়? প্রথম বিভক্তি বালি হবে। প্রথম হবে, এটা বালি হবে, এটা বালিম বালি হবে হবে। না। বালি হবে। তাহলে এখানে বলো কর্তা কে? কর্তা কে? কর্তা রামই। রাম। রাম হচ্ছে কর্তা। দেখো কর্তায় কোন বিভক্তি হয়েছে? কর্তায় কোন বিভক্তি হয়েছে? তৃতীয়া। তৃতীয়া হয়েছে। এবং এই যে তৃতীয়া, কর্তায় যদি কর্তায় যদি প্রথমা হতো, কর্তা যদি কর্তা যদি উক্ত হতো, কর্তা যদি উক্ত হতো, কর্তা যদি উক্ত হতো তাহলে কর্তায় কোন বিভক্তি হতো? কর্তা যদি উক্ত হতো তাহলে কর্তায় কোন বিভক্তি হতো? বলো। কর্তা যদি উক্ত হতো তাহলে প্রথমা বিভক্তি হতো। প্রথম বিভক্তি হতো। কর্তা যদি উক্ত হতো তাহলে প্রথম বিভক্তি হতো। একদম। এখন এই যে প্রথমা, এই যে প্রথমা হলো, কিন্তু কর্তা যেহেতু অনুক্ত, কর্তা যেহেতু অনুক্ত, তাই এখানে কোন বিভক্তি হয়েছে? কর্তা তৃতীয়া। যেহেতু অনুক্ত তাই এখানে কোন বিভক্তি? তৃতীয়া হয়েছে। বোঝা গেল? তাই দেখো লেখা আছে অনুক্ত কর্তায় তৃতীয়া। তাহলে এখানে কর্তাটা হচ্ছে অনুক্ত। আর এই যে রাম হচ্ছে কর্তা, ক্রিয়া হচ্ছে হনন ক্রিয়া, সেই হনন ক্রিয়াতে সব থেকে সহায়ক, প্রকৃষ্ট সহায়ক কোনটা হয়েছে? বান। বান। তাহলে বানের তাহলে কি সংজ্ঞা হবে? বানের তাহলে কি করণ সংজ্ঞা হবে? সংজ্ঞা। করণ করণ সংজ্ঞা। সংজ্ঞা। তাহলে বানের এখানে করণ সংজ্ঞা হয়েছে। আর করণে তৃতীয়া, কর্তৃকরণয় তৃতীয়া সূত্র অনুসারে করণ তৃতীয়া হয়েছে। কর্তৃকরণয় তৃতীয়া সূত্র অনুসারে করণে তৃতীয়া হয়েছে। দেখো বোঝা গেল? কি বললাম বোঝা গেল? বলছি দাদা, রামহ বানেন বালিং হন্তি, এটার অর্থটা কি আর একবার বলবে? আমার কেটে গেছিল কলটা তো।
রামঃ বাণেন বালিম হন্তি। সহজ তো। রাম বাণের দ্বারা, বাণেন মানে বাণের দ্বারা, বালিম হন্তি মানে বালিকে হত্যা করছে। ঠিক আছে। হুম। এখানে একটা বার্তিক আছে, ঠিক আছে? বার্তিক প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম। প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম কি অর্থ? না, এখানে কতকগুলো শব্দ, যে প্রকৃতি চারু, সরি, প্রকৃতি প্রায়, গোত্র, সম, বিষম, এই শব্দগুলোর যোগে, এই শব্দগুলির যোগে তৃতীয়া বিভক্তি হয়। এই শব্দগুলির যোগে তৃতীয়া বিভক্তি হয়। দেখো, এইগুলো কিন্তু কেউ কিন্তু বলছে না যেটা করণ সংজ্ঞা হয় বা কর্তৃ সংজ্ঞা হয়। মানে এই যে প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, এটা কিন্তু, এটা কিন্তু এই বার্তিকটা কিন্তু কারকের বিধান করে না, এটা ডিরেক্ট বিভক্তির বিধান করে। প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, এই বার্তিকটা কারকের বিধান করে না, ডিরেক্ট বিভক্তির বিধান করে। ঠিক আছে? বিভক্তির বিধান করে। দেখো পরবর্তী, হুম, উদাহরণ কি দিচ্ছে দেখো এগুলো, যে প্রকৃতিয়া চারুহু মানে স্বভাবতই সুন্দর। চারু, চারু মানে সুন্দর। প্রকৃতিয়া মানে মানে প্রকৃতি মানে স্বভাবতই। প্রকৃতিয়া চারু মানে স্বভাবতই সুন্দর, প্রকৃতিয়া চারু। হুম। পরবর্তী, প্রায়েণ যাজ্ঞিকঃ, তিনি যাজ্ঞিক ই মানে তিনি যজ্ঞটজ্ঞ করেন, তাই বলছে প্রায়েণ যাজ্ঞিকঃ। গোত্রেণ গার্গীয়ঃ মানে গার্গীয়, গোত্রীয়। এবং সমেন বিষমেন একই রকম। সমেন এতি, বিষমেন এতি। এতি মানে গচ্ছতি, সমেন মানে মানে যে সমান্তরাল ভাবে যাচ্ছি। সমান্তরাল, এটা
যে কোনো হতে পারে। তুমি সাপোজ ধরো যে জীবনে এখন অনেক মানে ওঠানামা চলছে, কখনো মানে কখনো অনেক দুঃখ আসছে, কখনো অনেক কষ্ট আসছে, এবং আবার কখনো সুখ আসছে, তাহলে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। এটা বলতে পারো বিষমেন, বিষমেন এতি, মানে বালকঃ বিষমেন এতি, বালকটা তার জীবনে ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে। সমেন এতি, যদি কেউ তার লাইফ স্মুথলি ডিল করে, সুন্দরভাবে তার লাইফ যদি চালায়, তাহলে বিষমেন এতি, এই সমেন এতি, এই হচ্ছে বিষয়। দেখো পরবর্তী। এবং দিবহ কর্ম চ, পরবর্তী সূত্র হচ্ছে দিবহ কর্ম। দিবহ কর্মজ কি বক্তব্য, যে দিব ক্রীড়ার্থক দিব ধাতুর প্রয়োগে, ক্রীড়ার্থক দিব ধাতুর প্রয়োগে হুম ক্রীড়ার্থক দিব ধাতুর প্রয়োগে, মানে এই যে দীপ ধাতুর অনেকগুলো অর্থ আছে, দীপ ধাতুর একাধিক অর্থ আছে। তাই বলছে যে ক্রীড়ার্থক দীপ ধাতুর প্রয়োগে, যা সাধকতম তার কর্মসংজ্ঞা হবে, বিকল্পে করণ সংজ্ঞা হবে। ক্রীড়ার্থক দীপধাতুর প্রয়োগে যা সাধকতম, দীপধাতুর প্রয়োগে যা সাধকতম, সেই সাধকতম যে বিষয়, সেই সাধকতম যে বিষয় তার কর্মসংজ্ঞা হবে এবং বিকল্পে করণ সংজ্ঞা হবে। উদাহরণ দেখো, এখানে যেটা উদাহরণ আছে যে অক্ষয়হি, মানে যে জুয়া খেলে বা পাশা খেলে, পাশা খেলা বা জুয়া খেলা, সেই জুয়া খেলতে গেলে, সেই জুয়া খেলতে গেলে কি হয়, জুয়া খেলতে গেলে একটা কোটি লাগে, কোটি, তোমরা জানো সে লুডোর ছক্কার মতো যে কোটি, সে কোটি লাগে, তাকে বলা হয় অক্ষ, অক্ষ। এমনি জুয়া খেলার সংস্কৃত হচ্ছে অক্ষ ক্রীড়া, কিন্তু ওই জুয়া খেলার কোটিটাকেও অক্ষ বলে, অক্ষ। তাহলে ধরো বলা হলো যে ওই কোটির দ্বারা খেলছে, কোটি মানে যেটা যার মাধ্যমে জুয়া খেলে, যে যেটা একটা ছোট্ট বস্তু যেখানে 1 2 3 4 5 লেখা থাকে, সেই কোটির দ্বারা খেলছে, আমি ওকে অক্ষই বলছি, অক্ষই বলছি, ঠিক আছে, অক্ষই বলছে, অক্ষের দ্বারা খেলছে। আর এই যে খেলা,
এটার ধাতু হচ্ছে দীপ ধাতু। দীপ, খেলা, খেলার অন্য ধাতুও আছে। দীপ, দীপ ধাতুরও অর্থ ক্রীড়া বা খেলা। রূপ হয় দিব্যতি। তাহলে যদি বলা হয় যে অক্ষের দ্বারা খেলছে, মানে ওই পাশা খেলছে বা জুয়া খেলছে, তাহলে কি হবে? যদি অক্ষের দ্বারা খেলছে করি তাহলে কি হবে? অক্ষৈহি দিব্যতি, দিব্যতি, ঠিক আছে? দিব্যতি মানে খেলা করা। দিব্যতি, দিব্যতঃ, দিব্যন্তি, দিব্যসি, দিব্যথ, দিব্যথ, দিব্যামি, দিব্যামি, দিব্যাবহ, দিব্যামহ। দিব্যতি, দিব্যতঃ, দিব্যন্তি, এরকম রূপ হয়। তাহলে অক্ষয়হি দিব্যতি। কিন্তু এই সূত্র দিয়ে কি বলছে? কর্মসংজ্ঞাও হবে। তার মানে কি হবে? অক্ষান দিব্যতি, অক্ষান দিব্যতি। অক্ষ শব্দ পুংলিঙ্গ শব্দ, অক্ষ পুংলিঙ্গ শব্দ, তার দ্বিতীয়ার বহুবচনে অক্ষান, অক্ষান দিব্যতি। দেখো বোঝা গেল? তাহলে এই যে অক্ষান পদে কর্মসংজ্ঞা, অক্ষান পদে কর্মসংজ্ঞা কোন সূত্র দিয়ে হয়েছে, বা এই অক্ষয়হি পদে করণ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হয়েছে? সূত্র হচ্ছে দিবহ কর্মচ, সূত্র হচ্ছে দিবহ কর্মচ। পরবর্তী, অপবর্গে তৃতীয়া। অপবর্গ অর্থাৎ ফলপ্রাপ্তি। অপবর্গ অর্থাৎ ফলপ্রাপ্তি, ঠিক আছে? হুম, কি বলছে যে অপবর্গ অর্থাৎ ফলপ্রাপ্তি। যদি ফলপ্রাপ্তি বোঝায়, মানে ফলপ্রাপ্তি যদি বোঝায়, তাহলে কাল অধ্বন অত্যন্ত সংযোগ তৃতীয়া। কালবাচক শব্দ এবং মার্গবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হবে অত্যন্ত সংযোগ বোঝালে। ঠিক আছে, কি বললাম দেখো, যে অপবর্গ অর্থাৎ ফলপ্রাপ্তি, অপবর্গ অর্থাৎ ফলপ্রাপ্তি যদি বোঝায়, অপবর্গ অর্থাৎ ফলপ্রাপ্তি যদি বোঝায়, তাহলে কালবাচক অথবা কালবাচক অথবা মার্গবাচক শব্দের উত্তর তৃতীয় হবে। কখন হবে? অত্যন্ত সংযোগ বোঝালে, অত্যন্ত সংযোগ বোঝালে। এখন অত্যন্ত সংযোগ মানে কি? অত্যন্ত সংযোগ মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে কোনো কিছুতে কোনো কিছু করা, নিরবচ্ছিন্নভাবে কোনো কিছু করা অত্যন্ত সংযোগ, ঠিক আছে? এখন নিরবচ্ছিন্ন মানে, মানে তুমি ঘুম থেকে উঠে সেই কাজটা করতে শুরু করে দেবে, খাবেও না,
ফ্রেশও হবে না, স্নান করবে না, শুধু ওই কাজটাই করতে থাকবে, ওই কাজটাই করতে থাকবে, এমন নয় কিন্তু। নিরবিচ্ছিন্নভাবে করা তার মানে হচ্ছে যে এরকম, যে তুমি যখন একটা কাজ করছো, নিরবিচ্ছিন্নভাবে করা মানে যে তুমি যখন একটা কাজ করছো সেই কাজটাই মন দিয়ে করবে। সাপোজ ধরো সেই কাজটা করতে যদি 2 দিন 3 দিন 4 দিন টাইম টাইম লাগে, তুমি সেই 2 দিন 3 দিন 4 দিন টাইম নিয়েই কাজটা করবে, কিন্তু ওই তোমার যে তোমার যে কৃত্য, মানে যে নিত্যকর্ম, যে সময়ে খাওয়া, সময়ে ঘুমানো, সময়ে স্নান, আরও যে কাজগুলো আছে সেইগুলো যথাসময়ে করে তারপরে এই কাজটা তুমি করবে। এইটা হচ্ছে মানে তুমি 3-4 দিন ধরে, সাপোজ ধরো আমি বলছি, ধরো তুমি একটা প্রকরণ পড়তে শুরু করেছো, সংজ্ঞা প্রকরণ বা পরিভাষা প্রকরণ, তুমি 3 দিন 4 দিন 5 দিন কেবলমাত্র সংজ্ঞা প্রকরণই পড়লে, মানে তার মানে এই নয় যে দিন রাত তুমি সংজ্ঞা প্রকরণ পড়ছো, না খেয়ে না দে না ঘুমিয়ে না স্নান করে না ঘুরতে গিয়ে না গল্প করে না খেলে তুমি সংজ্ঞা প্রকরণই পড়ছো, এমন নয়। তুমি যথাসময়ে খেলার টাইমে খেলো, পড়ার খাওয়ার টাইমে খাও, স্নানের টাইমে স্নান করো, ঘুমানোর টাইমে ঘুমাও, বাট যেটুকু পড়ার সময়, যেটা পড়ার উচিত কাল, অধ্যয়নের যেটা উচিত কাল, সেই অধ্যয়নের উচিত কালে তুমি অধ্যয়ন করো, পড়ছো। কি পড়ছো? সংজ্ঞা প্রকরণ পড়ছো। কতদিন পড়ছো? 4 দিন 5 দিন 6 দিন পড়ছো। এই যে কন্টিনিউ 4 দিন 5 দিন 6 দিন তুমি যখন পড়তে বসছো, অ্যাটলিস্ট তুমি সংজ্ঞা প্রকরণ নিয়েই পড়ছো। তুমি ওর মাঝে সাহিত্য কিন্তু খোলনি, ওর মাঝে ন্যায় খোলনি, ওর মাঝে মীমাংসা পড়নি। এই যে একটানা নিরবচ্ছিন্নভাবে তুমি যে কর্মটা করছো, সংজ্ঞা প্রকরণ পড়ছো, এইটা হচ্ছে অত্যন্ত সংযোগ। এই অত্যন্ত সংযোগ বোঝালে, ঠিক আছে, বা অত্যন্ত সংযোগ অর্থে বলতে পারো, অত্যন্ত সংযোগে, অত্যন্ত সংযোগ অর্থে ধরো বলা হলো যে ক্রোশেন অনুবাকः অধীতः, ক্রোশেন অনুবাকः অধীতः। এই যে ক্রোশেন অনুবাকः অধীতः, এর মানে কি? মানে হচ্ছে যে ক্রোশ, ক্রোশ একটা মার্গবাচক, মার্গের পরিমাণবাচক শব্দ। ক্রোশ মার্গ পরিমাণবাচক শব্দ, এবং ওটা বোঝালে, ক্রোশ একটা মার্গ পরিমাণবাচক শব্দ, ওটা বোঝালে কি হবে না, এই যে এক ক্রোশ ধরে, এক ক্রোশ ধরে কেউ হুম, এক ক্রোশ ধরে কেউ একটা পড়াশোনা করছে, অনুবাদ মানে বেদের একটা অংশ, অনুবাদ মানে বেদের একটা অংশ, সে পড়াশোনা করছে। এখন এই যে ওই এক ক্রোশ রাস্তা যখন সে অতিক্রম করছিল, তখন সে পড়াশোনা করতে করতে অতিক্রম করছিল, ঠিক আছে, মানে সে পড়াশোনা করতে করতে এক ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে গেছে, বা এরকম কিছু একটা হবে। তাহলে এবং তাহলে দেখো, মার্গ পরিমাণবাচক শব্দ বা মার্গবাচক শব্দ ক্রোশ, এবং এর দ্বারা বুঝতে হবে যে যখন তুমি তৃতীয়া করছো, তুমি যদি তৃতীয়া করো, তার মানে সেখানে তোমার ফলপ্রাপ্তি হয়। তৃতীয়া করলে ফলপ্রাপ্তি হয়। ফলপ্রাপ্তি মানে তুমি যে
অধ্যয়নটা করছো, একটা অনুবাক অধ্যয়ন করলে সেই অনুবাকের যা বিষয়বস্তু, যে তত্ত্ব, তা তুমি বুঝতে পেরেছো। বাকের যে বিষয়বস্তু বা তত্ত্ব তুমি বুঝতে পেরেছো, এই হচ্ছে বক্তব্য। সেই অনুবাকের যা বিষয়বস্তু বা তত্ত্ব তুমি বুঝতে পেরেছো, এই হচ্ছে বিষয়। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? মানে তার মানে কি, অধ্যয়ন কেন করা হয়? তার অর্থ জানার জন্য, অর্থ জ্ঞানের জন্য। তাহলে কেউ যদি ওই অনুবাদটা অধ্যয়ন করছে, কেন অধ্যয়ন করছে? অর্থ জ্ঞানের জন্য। তাহলে অর্থ জ্ঞানটা হচ্ছে ফল। কোনো একটা মানে যে কোনো কিছু অধ্যয়ন কেন করা হয়? তার তত্ত্বজ্ঞান, অর্থজ্ঞানের জন্য অধ্যয়ন করা হয়। তত্ত্বজ্ঞান বা অর্থজ্ঞানের জন্য করা হয় অধ্যয়ন। তাহলে অধ্যয়নের ফল হচ্ছে অর্থজ্ঞান, অর্থজ্ঞানটাই হচ্ছে ফল। সেই ফলপ্রাপ্তি বোঝালে কালবাচক অথবা মার্গবাচক শব্দের উত্তর তৃতীয়া হবে। কালবাচক অথবা মার্গবাচক শব্দ। তাহলে এখানে এই যে বুঝতে হবে যে তৃতীয়া হয় মানে সেখানে ফলপ্রাপ্তি হয়, তৃতীয়া হয় মানে সেখানে ফলপ্রাপ্তি হয়। যদি তৃতীয়া না হয় সেখানে ফলপ্রাপ্তি হয় না। তাহলে ক্রোশেন অনুবাকঃ অধীতঃ, এটা বললাম যে অহন্না অনুবাকঃ অধীতঃ। এই যে অহন্না, অহন্না মানে কি? এর মূল শব্দ হচ্ছে অহন শব্দ। অহন মানে দিন। অহন শব্দের অর্থ হচ্ছে দিন। সেই দিনবাচক শব্দ মানে কাল। দিন একটা কাল বা সময়কে বোঝায়। দিন একটা কাল বা সময়কে বোঝায়। ঠিক আছে? দিন একটা কাল বা সময়কে বোঝায়। তাহলে তাহলে দিন হয়ে গেল, তাহলে দিন হয়ে গেল কিরকম শব্দ? কালবাচক শব্দ। দিন হয়ে গেল কালবাচক শব্দ। তাহলে এই যে কালবাচক শব্দের উত্তর তৃতীয়া হয়েছে, কেন হয়েছে? কেউ হয়তো সারাদিন ধরে একটা অনুবাদ করেছে, সারাদিন ধরে একটা অনুবাদ করেছে এবং অনুবাদ করে সে বুঝতে পেরেছে, তার তার জ্ঞান হয়েছে। অনুবাদ করে, অনুবাদ অধ্যয়ন করে সে বুঝতে পেরেছে, অধ্যয়ন করে সে বুঝতে পেরেছে। তাই বুঝতে পারার ফলে তার ফলপ্রাপ্তি হয়েছে। বুঝতে পারার ফলে মানে তার ফলপ্রাপ্তি হয়েছে। আর এই যে ফলপ্রাপ্তি হয়েছে, এর দ্বারাই এখানে তৃতীয়া হয়েছে। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? পরবর্তী হচ্ছে সহযুক্তে অপ্রধানে। দেখো বলছে সহযুক্তে অপ্রধানে, সহার্থক শব্দের যোগে অপ্রধান কর্তায় তৃতীয়া হবে। সহার্থক শব্দের যোগে অপ্রধান কর্তায় তৃতীয়া হবে। অপ্রধান কর্তায়, তার মানে কর্তা দু রকম, একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে অপ্রধান।
তার মানে কর্তা দুই রকম, একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে অপ্রধান। দেখো প্রধান কর্তা কোনটা? প্রধান কর্তা হচ্ছে ক্রিয়ার সঙ্গে যার সাক্ষাৎ সম্বন্ধ থাকে সেটা হচ্ছে প্রধান কর্তা। মানে ক্রিয়ার সঙ্গে যার সরাসরি সম্বন্ধ হয় সেটা হচ্ছে প্রধান কর্তা, ক্রিয়ার সঙ্গে যার সরাসরি সম্বন্ধ হয় না সেটা হচ্ছে অপ্রধান কর্তা। ঠিক আছে, দেখো কি বলছে যে সীতার সঙ্গে রাম বনে সীতার সঙ্গে রাম বনে যাচ্ছে। এখানে ক্রিয়া কি আছে? ক্রিয়া কি আছে বলো? সীতার সঙ্গে রাম বনে যাচ্ছে, ক্রিয়া কি আছে এখানে? যাচ্ছে। যাচ্ছে মানে গচ্ছতি। কহ গচ্ছতি, কহ সীতা গচ্ছতি। গচ্ছতি। বুঝতে পারলে না? সীতা বনম গচ্ছতি, গচ্ছতি। বনে বনে। কহ কহ গচ্ছতি। আমি বনম বলেছি কুত্র গচ্ছতি, রামः গচ্ছতি। ও রামঃ গচ্ছতি। উফ, মূল বাক্যটা হচ্ছে রাম বনে যাচ্ছে, মূল বাক্যটা হচ্ছে রাম বনে যাচ্ছে। তুমি বাক্যটাকে, তুমি যে ক্রিয়া যে যাচ্ছে মানে গমন করছে, এটাকে তুমি কি দিয়ে এটাকে তুমি কে দিয়ে প্রশ্ন করো? কহ গচ্ছতি, রাম, রামঃ গচ্ছতি, তাহলে রাম হচ্ছে এখানে কর্তা, রামঃ কর্তা। কুত্র গচ্ছতি, কোথায় যাচ্ছে? বনে। বনে, কোন বিভক্তি হবে? সপ্তমী। সপ্তমী। কৃষ্ণা, কৃষ্ণা, বনে হ্যাঁ বলো, দ্বিতীয়া। কেন সপ্তমী বললে যে? ভুল হয়ে গেছে। মাথায় কি অন্য, হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করছে নাকি? তাহলে কি হলো যে বনম গচ্ছতি, রামঃ বনম গচ্ছতি। কিন্তু সীতার সঙ্গে, দেখো সীতাও কিন্তু বনে যাচ্ছে, রামও বনে যাচ্ছে, সীতাও যাচ্ছে। গমন ক্রিয়া কিন্তু দুজনেই করছে, রামও করছে সীতাও করছে। বাট রামের সঙ্গে ক্রিয়ার সাক্ষাৎ সম্বন্ধ আছে, তাই রাম হচ্ছে প্রধান কর্তা। রামের সঙ্গে যে ক্রিয়া তার সাক্ষাৎ সম্বন্ধ আছে, তাই রাম হচ্ছে এখানে প্রধান কর্তা। আর সীতাও গমন করছে, তাহলে সীতা কে হবে? সীতা হচ্ছে অপ্রধান কর্তা। সীতা হলো অপ্রধান কর্তা। অপ্রধান কর্তায় কোন বিভক্তি হবে বলেছি? তৃতীয়া। 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 সীতয়া সহ। তুমি এটাকে অন্য কিছু করতে পারো, সাকম, সার্ধম, সমম, যা খুশি করতে পারো, চারটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। সীতয়া সহ রামঃ বনম গচ্ছতি। ধরো বলা হলো, উদাহরণ টুকু যদি করি, যে কি হবে? বলো। কৃষ্ণা কি হবে, বা কল্পনা কি হবে? লোকেশেন সহ স্মৃতিः গচ্ছতি।
হুম, তাহলে এখানে কর্তা কে হলো? প্রধান কর্তা কে হলো? स्मृतिः হুম, হুম, করো, পুরো বাক্যটা ফিল আপ করো। বলো, কৃষ্ণা বলো, একে একে বলো। কৃষ্ণা, বলতে থাকো। দোকানে আপনে হবে হ্যাঁ, তুমি বলো। আমি মুছে দিয়েছি বাক্যটা, আবার বলো। লোকেশেন। लोकेशेन सह स्मृतिः आपणे फुचकां কি খেতে ফুচকা? ফুচকাম ফুচকাম। হুম, এখানে খাদিতুম। বলো। খাদিতুম সাইকেলের এটা কি তারপরে দ্বিচক্রিকা হবে মোটর ও সাইকেল ও ইয়ানও করে দাও। মোটর সাইকেল ইয়ানেন ইয়ানেন। সন্ধ্যাবেলা সায়ংকালে সায়ংকালে। গচ্ছতি আচ্ছা, এখানে বাক্যটা ঠিক আছে, দেখো তো কোথাও ভুল নেই, একবার চেক করে নাও। স্মৃতি, স্মৃতি বাক্যটা ঠিক আছে? হ্যালো, স্মৃতি শোনা যাচ্ছে? স্যার দোকানেরটা ওটা দ্বিতীয় বিভক্তি হবে না? হুম, আপনার। এটা এটা দ্বিতীয় হবে তো। বুঝতে পেরেছো কৃষ্ণা? হ্যাঁ দাদা এখানে দেখো দুটো, এখানে দুটো ক্রিয়া আছে। ফুচকাটার জন্য বোধ হয় নাকি? হ্যাঁ, দোকানে ফুচকাটা ফুচকার বিশেষণের ক্ষেত্রে জন্য না হলো। না না, ফুচকার না। তো অপ্রধান এখানে গমন, ক্রিয়া না দেখো, এখানে গমন ক্রিয়ার দ্বারা সে দোকানকে পেতে চাইছে, আর ভক্ষণ ক্রিয়ার দ্বারা সে ফুচকাকে পেতে চাইছে। তাই ভক্ষণ ক্রিয়ার কর্ম হচ্ছে ফুচকা, গমন ক্রিয়ার কর্ম হচ্ছে আপন। বোঝা গেল? এখানে ভক্ষণ ক্রিয়ার কর্ম ফুচকা, গমন ক্রিয়ার কর্ম হচ্ছে আপন। কর্তা, কর্তা মানে সরি কর্তা, এই যে ইনি কর্তা নয়, কর্ত্রী। গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? আপনকে। এই কর্তা ভক্ষণ ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? ফুচকাকে। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে ইচ্ছা করে তার কর্মসংজ্ঞা হয়। দেখো, বোঝা গেছে? বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা হুম, আচ্ছা, এটুকুই থাক। আর একবার বোঝা